তো বন্ধুরা, একবার ভাবো, একটা সময় সবাই এই দুর্বল ছেলেটাকে মারধর করে চলে যেত, সেই ছেলেটাই পরিশ্রম করে দুনিয়ার সবার চেয়ে বড় কুংফু ফাইটার হয়ে যায়। তো কাহিনীর শুরুতে আমরা চয় নামের একটা ছেলেকে দেখতে পাই। সে ছিল কোরিয়ান কিন্তু থাকতো জাপানে। চয়ের ইচ্ছা ছিল একজন ফাইটার প্লেনের পাইলট হওয়ার, তাই সে জাপানের এয়ারফোর্সে ভর্তি হবে বলে ঠিক করে। তারপর একদিন সে তার বন্ধু জুনবের সাথে এয়ারফোর্স ট্রেনিং ক্যাম্পে যাওয়ার জন্য রওনা হয়। তারা ট্রেনিং ক্যাম্পে পৌঁছে তো যায়, কিন্তু জাপানি সৈন্যরা তাদের সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। এর সাথে তারা সব কোরিয়ানদের বেঁধে রেখে তাদের ওপর অনেক অত্যাচারও করে। তখনই ওখানে কমান্ডার কেটো চলে আসে আর এদের বেঁধে রাখা দড়ি খুলে দিতে বলে। আর যেই তারা সবাই মুক্ত হয়, তখনই তাদের মধ্যে একজন কেটোকে গালি দিতে শুরু করে। এটা শুনে কেটো চোয়কে তার সাথে মোকাবিলা করতে বলে। তার সাথে এই মোকাবিলায় চোয় যদি জিতে যায়, তাহলে এখানকার সকল কোরিয়ানদের স্বাধীন করে দেওয়া হবে। এরপর চোয় এবং কেটোর মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যেখানে চোয় এক ধরনের কোরিয়ান ফাইটিং স্টাইলের ব্যবহার করে। তারপরেও কেটো তাকে খুব সহজেই হারিয়ে দেয়, কিন্তু সে যে তাকে প্রাণে মেরে ফেলবে, তখনই তাদের আড্ডায় আমেরিকান যুদ্ধ বিমান আক্রমণ করে দেয়। আর সুযোগ দেখে সব কোরিয়ানরা এখান থেকে পালিয়ে গিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। এরপর চয় টোকিওতে জুনবের একটা ছোট্ট দোকানে তার কাজে সহযোগিতা করতে শুরু করে দেয়। এখন এখানকার সব কিছু প্রায় ঠিকঠাকই চলছিল। তখনই একদিন ইয়াকুজা গ্যাংয়ের একজন মেম্বার তার লোকেদের নিয়ে এখানে হপ্তা চাইতে চলে আসে। তারা জুনবের দোকানে গিয়েও টাকা চায়, কিন্তু চয় হিরোর মতো সামনে এসে তাদেরকে সরাসরি মানা করে দেয়। সে বলে যে আমরা কোনো হপ্তা বপ্তা দেই না, ভাগো। তার এমন আচরণের জন্য সে বেশ ভালোই আদর যত্নও পায়। তাকে মার খেতে দেখে চয় তাকে বাঁচানোর চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে। সে একাই ওখানকার সব গুন্ডাদের সাথে মোকাবিলা করছিল। তখনই অচানক ইয়াকুজার ওই মেম্বার তার গলায় তলোয়ার ধরে ফেলে। এটা দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে সে তার প্যান্ট ভিজিয়ে ফেলে। আর এর থেকে ইয়াকুজার জুতোতেও একটু লেগে গেছিল। ইয়াকুজা জোর করে তাকে চেটে ওই জুতো পরিষ্কার করতে বলে। ওরা বাজারের মধ্যে তাকে ভীষণ অপমানিত করা হয়, আর আশেপাশের সব লোকেরা তাকে নিয়ে হাসি ঠাট্টাও করতে শুরু করে। কিছুক্ষণ পর ভিড়ের মধ্যে থেকে বুমসো নামের একজন লোক চোয়ের কাছে আসে আর তাকে মাটি থেকে তুলে নেয়। তারপর সে একাই ওই সব বদমাশের সাথে মোকাবিলা শুরু করে আর এক এক করে তাদের সবাইকেই বিছিয়ে ফেলে। চয় দূরে দাঁড়িয়ে লুকিয়ে এই সব দেখছিল। নিজের গ্যাংয়ের লোকেদের হারতে দেখে ইয়াকুজা চুপচাপ এখান থেকে চলে যায়। পরে আমরা জানতে পারি যে বুমসো একজন নামকরা মার্শাল আর্ট খিলাড়ি। সেও চোয়ের মতো কোরিয়া থেকেই ছিল। তারপর সে জুনবে ও চোয়কে তার সাথে একটা সার্কাসে নিয়ে যায়, যেখানে অনেকজন কোরিয়ান লোক একসাথে মিলেমিশে তাদের জীবনযাপন করছিল। ওখানকার সবাই বুমসোর অনেক সম্মান করত, কেননা সেই ওখানকার সবার জন্য খাবারের ব্যবস্থা করত। এমনকি সে তো ওখানকার বাচ্চাদের জন্য একটা স্কুলও খোলার চেষ্টা করছিল। এখন চোয় বুমসোর কাছে তাকে লড়াই শেখানোর জন্য অনুরোধ করে, কিন্তু বুমসো তাকে এটা বলে মানা করে দেয় যে এই লড়াই বড়াই শিখে কিচ্ছু হবে না, এসবের ব্যাপারে ভাবিস না। কিন্তু চোয়ও এত সহজে হার মানার জন্য রাজি ছিল না। সে বুনজোকে রাজি করার জন্য মুষলধারে বৃষ্টির সময় তার ঘরের বাইরে বসে থাকে। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, আর যেটা দেখে আমরা জানতে পারি যে আসলে চোয় ছোটবেলা থেকেই বুনজোর কাছেই মার্শাল আর্ট শিখত, কিন্তু কিছু সমস্যার কারণে বাধ্যতামূলক বুনজোকে তার শহর ছেড়ে চলে যেতে হয়েছিল। এদিকে রাত কেটে দিন হয়ে যায়, কিন্তু এখনো চোয় বুনজোর ঘরের বাইরেই বসেছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল সে যদি লড়াই শেখে তাহলে শুধু বুমজোর কাছেই শিখবে। তার এমন দৃঢ়তা দেখে বুমজোর মনও গলে যায়, আর সে তাকে লড়াই শেখানোর জন্য রাজি হয়ে যায়। সে চোয়কে এক সেট মার্শাল আর্টের পোশাক ও একটা বই দেয়, আর তারপর সে বলে যে বিনা ন্যায় ক্ষমতার অপব্যবহার করলে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তাই এই শক্তির প্রদর্শন শুধু নিজের ও অন্যকে বাঁচানোর সময়ই করা উচিত। এরপর চয় খুব তাড়াতাড়ি বুনজোর গ্রুপে যুক্ত হয়ে যায়, আর সে রিক্সা চালানো শুরু করে দেয়। ফাঁকা সময়ে সে বুনজোর কাছে মার্শাল আর্ট শিখে নিত। কিছুদিন পর চয় লক্ষ্য করে কয়েকজন আমেরিকান সৈনিক একজন জাপানি মহিলাকে বিরক্ত করছিল। জুনবে তাকে এটাও বলে যে এদের থেকে দূরে থাকো, চলো আমরা বাড়ি যাই। কিন্তু চয়
সোজা গিয়ে তাদের সাথে লড়তে শুরু করে আর তাদের থেকে ওই মহিলার সম্মান বাঁচিয়ে নেয়। আর কিছুদিনের মধ্যেই সে ওই এলাকায় বীর সিংহ নামে পরিচিত হয়ে যায়, যে জাপানি মহিলাদের পুলিশের হাত থেকে বাঁচাতো। কিন্তু এই বীর সিংহর শুধু মহিলাদের সাহায্য করার ব্যাপারটা কিন্তু আমার খুব একটা পছন্দ হলো না। আর এসব চলাকালীন তার সাথে ইয়োকো নামের একজন মহিলার বন্ধুত্ব হয়ে যায়, যাকে সে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। কিছুদিন পর ইয়াকুজার লোকেরা ওই সার্কাসে চলে আসে আর ওই দিনের তাদের ওই অপমানের বদলা নেওয়ার জন্য বুনজুকে খুঁজতে শুরু করে। বুনজুও খুব তাড়াতাড়ি বাইরে চলে আসে আর সে একাই ওই গ্যাংয়ের সবার সাথে মুখোমুখি হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে তাকে ঘেরাও করে ফেলে আর সুযোগ দেখে ইয়াকুজা তার খুন করে ফেলে। এরপর যখন চুনবা ও চোয়ে এখানে পৌঁছায় তখন বুনজোকে মৃত অবস্থায় দেখে তাদের মাথা খারাপ হয়ে যায়। পরের দিন চয় সে তার গুরুর মৃত্যুর প্রতিশোধ নেবে বলে প্রতিজ্ঞা করে। সে একাই ইয়াকুজার আড্ডার দিকে যাওয়ার জন্য রওনা হয়। এটা দেখে অন্য সব কোরিয়ান লোকেরাও তাদের অস্ত্র নিয়ে তার পিছনে যেতে শুরু করে। অন্যদিকে ইয়াকুজা গ্যাংয়ের লোকেরাও এর জন্য সম্পূর্ণ তৈরি ছিল, কেননা তারা এটা জানতো যে কোরিয়ানরা তাদের প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। এরপর দুই দলের মধ্যেই ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় আর তারা সবাই একে অপরের প্রাণ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিছুক্ষণের মধ্যেই একজন কোরিয়ান লোক ইয়াকুজাকে মেরে ফেলে। অন্যদিক থেকে এখন পুলিশও এখানে চলে এসেছিল। তারা অনেক কষ্টে এই দুই দলের লড়াই থামায়। তারপর চয় তার সব জিনিস বেঁধে নেয় আর সে সন্ন্যাস নিয়ে একাকিত্বে জীবন কাটাবে বলে সিদ্ধান্ত নেয়। সে এটা ভেবে পস্তাচ্ছিল যে সে তার নিজের লোকেদের রক্ষা করতে পারেনি। তখনই ইয়োকো ওখানে চলে আসে আর তাকে এখান থেকে চলে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু চয় তাদের কারোর কথা না শুনে ওখান থেকে চলে যায়। সে নির্জন একটা পাহাড়ে গিয়ে জোরদারভাবে তার ট্রেনিং শুরু করে দেয়। সে হাড় জমে যাওয়া ঠান্ডার মধ্যেও তার প্র্যাকটিস চালিয়েই যেত। সে তার ট্রেনিংয়ের জন্য কিছু জিনিসও তৈরি করে নেয় আর তার গুরুর দেওয়া বই পড়েও শিখতে শুরু করে। প্রথম তো তার এত ঠান্ডা এলাকায় থাকতে খুবই সমস্যা হচ্ছিল, কিন্তু কিছুদিন ওখানে থাকার পর তার শরীর ওখানকার মতো তৈরি হয়ে যায়। ধীরে ধীরে সে এতটা শক্তিশালী হয়ে গেছিল যে সে তার হাত দিয়ে এক আঘাতেই পাথরও ভেঙে ফেলতে পারত। সে সব সময় তার শরীর খুব শক্তিশালী বানানোর কাজে লেগে থাকত। এরপর আরো কয়েক মাস এভাবেই কঠোর পরিশ্রম করার পর তার নিজের ভরসা হয়ে যায় যে সে তার গুরুর দেওয়া বই থেকে সব কিছু শিখে নিয়েছে। তারপর সে পাহাড় থেকে আবার শহরে ফিরে আসে আর জাপানের সব বিখ্যাত ফাইটার্সদের সাথে লড়ার জন্য আহ্বান জানায়। সবার প্রথমে সে নিজো ডোজো নামের একটা ক্যারাটে স্কুলে পৌঁছায়। সে তার ছেঁড়া ফাটা জামা কাপড় পরে ভিতরে ঢুকে পড়ে আর ডোজোর লিডারকে তার সাথে লড়তে বলে। লিডার তার অবস্থা দেখে তার ওপর হাসতে শুরু করে আর তার সাথে লড়ার জন্য সে তার একজন ফাইটারকে পাঠিয়ে দেয়। চয় এক এক করে ওখানকার 10 জন ফাইটারকে নিমেষের মধ্যেই হারিয়ে দেয় আর শেষমেশ সে ডোজোর লিডারকে হারিয়ে দেওয়ার পর তার নাম ওখানকার সব খবরের কাগজে উঠে পড়ে। এই খবর দেখে সম্পূর্ণ জাপানে যখন চোয়ের ব্যাপারে চর্চা শুরু হয়েছিল তখন এই খবর কেটোর কাছেও পৌঁছে যায়। কেটো এখন জাপানের ক্যারাটে অ্যাসোসিয়েশনের হেড ছিল আর সে একজন কোরিয়ান ছেলেকে জাপানে এসে এখানকার সব বড় বড় ফাইটারদের হারিয়ে দিতে দেখে সে অস্থির হয়ে যায়। অন্যদিকে চয় এখনো একের পর এক সব নামকরা ফাইটারদের হারিয়ে দিচ্ছিল। তার সামনে কোনো ফাইটারই পাত্তা পাচ্ছিল না। সে তারা যে কোনো মার্শাল আর্টেরই ফাইটার হোক না কেন, তার এমন যোগ্যতার কারণে সে সম্পূর্ণ জাপানে বিখ্যাত হয়ে যায়। তারপর একদিন তার সাথে তার পুরনো ভালোবাসা ইয়োকোর দেখা হয়। তার সুনাম দেখে হিংসা করে কেটো এই খবর ছড়িয়ে দেয় যে আসলে সে চিটিং করে জেতা একজন ঠকবাজ। এর সাথে সে তার একজন লোককে চোইকে মেরে ফেলার জন্যও পাঠিয়ে দেয়। ওই খুনি লোকটা ভরা বাজারের মধ্যে চোইকে টার্গেট করে আর সুযোগ দেখে সে তার পেটে চাকু ঢুকিয়ে দেয়, কিন্তু সৌভাগ্যক্রমে চোয়ের প্রাণ বেঁচে যায় আর ইয়োকো তার সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব নিয়ে নেয়। সে খুব ভালোভাবেই তার খেয়াল রাখত। একদিন চোয়ের কাছে চুনবের কল আসে আর তার সাথে দেখা করার পর সে জানতে পারে যে কেউ একজন তাকে মেরে ফেলার প্ল্যান বানাচ্ছে আর সে যদি কেটোর সাথে
মোকাবিলা না করে তাহলে সে তার জীবন হারিয়ে ফেলবে। চুনবের বাড়ির থেকে বাইরে বেরিয়ে সে ওই খুনির সম্মুখীন হয় যে তাকে মারতে এসেছিল। তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় আর চোয় খুব সহজেই তার কর্ম সারা করে ফেলে। কিন্তু তারপর যখন চোয় এটা জানতে পারে যে ওই খুনির একজন স্ত্রী ও একটি বাচ্চাও আছে, তখন সে তার এমন কাজের জন্য সে নিজেও পছতায়। সে তাদের কাছে ক্ষমা চাইতে যায় আর সে তাদের বলে যে সারা জীবন সে তাদের দেখাশোনার দায়িত্ব নেবে। চোয় তার মাস্টারের দেওয়া পোশাকটা ওই মহিলার কাছে দিয়ে দেয় আর তাকে বলে যে আজকের পর থেকে সে আর কোনোদিন কারোর সাথে লড়বে না। তারপরে ওই খুনি স্ত্রী চোয়কে ক্ষমা করে না, কিন্তু তারপরেও চোয় দিন রাত ওই বাড়ির সামনেই বসে থাকে। শেষমেশ একদিন সে রাজি হয়ে যায় যখন চোয় একদিন তার ছেলেকে এখানকার সবার চেয়ে উঁচু পাহাড়টার উপরে নিয়ে গিয়ে তাকে এখান থেকে চারিদিকের এই অসাধারণ দৃশ্য দেখায়। এখন সে তার ছেলেকে এত খুশি হতে দেখে সেও রাজি হয়ে যায় আর সে চোয়কে তার পোশাক ফিরিয়ে দিয়ে তাকে মানুষের ভালোর জন্য লড়তে বলে। তারপর চোয় কেটোর ওই চ্যালেঞ্জের ব্যাপারে জানতে পারে আর সে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার সাথে একাই লড়তে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই সে একটা নির্জন ফাঁকা জায়গায় পৌঁছে যায় যেখানে কেটো ও তার লোকেরা তার আসার অপেক্ষা করছিল। প্রথমে সে ওখানে থাকা কেটোর বদমাস চাঙ্গুমাঙ্গুদের সম্মুখীন হয় আর খুব সহজেই সে তাদের সবাইকে কাক করে ফেলে। এরপর তার লড়াই শুরু হয় কেটোর সাথে। কেটো মনে করত যে তার চেয়ে ভালো ফাইটার আর কেউ নেই আর সে খুব সহজেই চোয়কে হারিয়ে দেবে, কিন্তু এটা শুধু তার মনের ভুল ধারণা ছিল, কেননা চোয়ের লড়াইয়ের কৌশল এতটাই অদ্ভুত ছিল যে তার সামনে কেটোর দাঁড়িয়ে থাকাই জুলুম হয়ে যাচ্ছিল। চয় কেটোর গায়ে নানানভাবে অনেকবার প্রহার করে, যার পর কেটো মাটিতে উল্টে পড়ে। যদিও তারপরেও কেটো আবার উঠে দাঁড়িয়ে তার সাথে লড়ার চেষ্টা করে, কিন্তু চয়ের এমন মারাত্মক শক্তিশালী হামলার কারণে তার পায়ের হাড় ভেঙে গেছিল, যার পর সে তার হাঁটু ভেঙে বসে পড়ে। আর তার এমন অবস্থা দেখে তার প্রতি চয়ের দয়া চলে আসে, তাই সে দূর থেকেই তার মুখের সামনের পাঞ্চ থামিয়ে নেয়। শেষমেশ কেটো তার হার মেনে নেয় আর তার লোকেদের নিয়ে চয়ের সামনে মাথা নত করে। তাদের মোকাবিলা শেষ হওয়ার পরেও চয় একটা জঙ্গলি মহিষের সম্মুখীন হয় আর তার মাথা ধরে তার শিং ভেঙে ফেলে। এটা একজন অসাধারণ যোদ্ধার সত্যি কাহিনী যে হাজারেরও বেশি ফাইটারকে হারিয়ে কিউকুশিন নামের একটা নতুন ক্যারাটে ফাইটিং স্টাইলের জন্ম দিয়েছিল। তো বন্ধুরা, তোমরা কি বলো, ভাগ্যের জোর বেশি নাকি পরিশ্রমের? কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।